অন্যজনকে খুব বাহাদুরি দেখিয়েছিস। এখন থেকে আমি ছায়ার মতো তোর সাথে থাকবো। এই বলে শাকচুন্নি হাসতে হাসতে বানর শরীরে প্রবেশ করে, আর বানুও কান্না ভুলে হাসতে থাকে। এদিকে বানর কৌশিক নামে এক ছেলে ছিল। সে বউকে নিয়ে বেড়াতে গিয়েছিল। সেদিনই রাতে তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে তারা দেখতে পায় বানু মাথায় ঘোমটা দিয়ে আছে। এটা দেখে তারা অবাক হলেও বিষয়টাকে তারা বেশি গুরুত্ব দিল না। এক সময় তারা সবাই খেতে বসলো, কিন্তু কৌশিক অবাক হয়ে লক্ষ্য করল যে মা প্রতিদিন ছেলে খেয়েছে কিনা তা জিজ্ঞেস না করে খেত না, সে কিনা আজ কাউকে জিজ্ঞেস না করেই দ্রুত খাওয়া শুরু করে দিয়েছে। ইস, কতদিন এরকম মজার আর সুস্বাদু খাবার খাইনি। আজ আমি সব খেয়ে ফেলবো। আহ, কি মজা! এই বলে বানু সবার খাবার একাই খেতে থাকে। মা, আপনি সব খাবার খেয়ে নিলে আমরা কি খাবো? ছেলের বউয়ের এই কথা শুনে বানু রেগে যায় এবং তাদের দিকে লাল চোখ করে তাকিয়ে থাকে। এই, তোদের খেতে হবে না। তোরা এতদিন খেয়ে খেয়ে শরীরে অনেক চর্বি জমিয়েছিস। বেশি খেলে মোটা হয়ে যাবি। তোরা এখন থেকে কম খাবি, আর তা না হলে আমি তোদের ঘাড় মটকে দেব। এই কথা শুনে ওরা দুজনেই ভয় পেয়ে যায়। রাত হলে তারা শুয়ে শুয়ে ভাবতে থাকে যে তাদের মায়ের কি হলো। বেড়াতে যাবার আগে তো মা একেবারে স্বাভাবিক ছিল, হঠাৎ করে কি এমন হলো যে মা এরকম আচরণ করছে। এই ভেবে ছেলে চিন্তিত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন কৌশিক একজন প্রতিবেশীকে জিজ্ঞাসা করে, আমরা যখন বাড়িতে ছিলাম না তখন কি এখানে কিছু হয়েছিল? প্রতিবেশী লোকটি তখন একে একে সব ঘটনা খুলে বলে এবং দ্রুত সেখান থেকে চলে যায়। সেদিন রাতে কৌশিক তার বউকে সব ঘটনা খুলে বলে। বউ তখন মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ রাতে আমি শাশুড়ি মায়ের চুলের জটগুলো কেটে ফেলবো, তাহলে আমাদের ঘরে আবার শান্তি ফিরে আসবে। রাত গভীর হওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে সে শাশুড়ি মায়ের চুলের জট কাটতে বের হলো, কিন্তু দরজা কিছুটা খুলতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। আর শব্দ আসছিল উঠোনে থাকা বড় আম গাছটা থেকে। সে লুকিয়ে দেখার চেষ্টা করলো শব্দের উৎস কোথায়। এরপর সে যা দেখল তাতে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখল তার শাশুড়ি গাছের ডালে বসে পা ঝোলাচ্ছে আর হাসছে। আহ, কতদিন পর এত মজার খাবার খেলাম। না, আজকে আর বাইরে ঘুরতে যাব না। যাই, হাটে গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে সে গাছ থেকে নেমে এলো এবং তার ঘরের দিকে চলে গেল। ইস, এই বিছানাটা নরম না। এই কৌশিকটা কোনো কাজেরই না। ছেলে আর বউ মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চর্বি জমাচ্ছে। আমাকে একটা ভালো বিছানাও এনে দেয় না। এসব বকবক করতে করতে বানু ঘুমিয়ে পড়ল। এদিকে শাশুড়ির এসব কাজ কারবার দেখে বউয়ের সন্দেহ আরো দৃঢ় হলো। সে নিশ্চিত তার শাশুড়ির উপরে কোনো শাকচুন্নি ভর করেছে। তাই সে ভাবল যত তাড়াতাড়ি সম্ভব শাশুড়ির চুলের জটগুলো কেটে দেওয়া দরকার, তাহলে শাকচুন্নির কাছ থেকে রক্ষা পাওয়া যাবে। এরপর সে শাশুড়ির ঘরে প্রবেশ করে এবং দেখতে পায় তার শাশুড়ি ঘুমিয়ে পড়েছে। সে আর দেরি না করে শাশুড়ির জট চুলগুলো কেটে দিল। সাথে সাথে শাশুড়ি চিৎকার করে বলে উঠল, আহ আহ, তুই আমার চুল কেটে দিলি? তোর তো সাহস কম না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। বউ দৌড়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। শাকচুন্নি তখন শাশুড়ির শরীর ছেড়ে বের হয়ে এলো এবং পাশে থাকা কৌশিকের ঘরে গিয়ে তার শরীরে প্রবেশ করলো। এদিকে বউ দৌড়ে এসে কৌশিকের ঘরে প্রবেশ করে খাটে বসলো। এই যে শুনছো, আমি মায়ের চুল কেটে দিয়েছি। ওই শাকচুন্নি এখন এখান থেকে চলে গেছে। এখন আমরা আবার শান্তিতে থাকতে পারবো। ও তাই নাকি? তুই আমার মায়ের চুলের জটা কেটে ফেলেছিস, আর সেই কথা আবার আমার সামনে এসে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে বিছানার উপর উঠে বসলো, কিন্তু এই বিছানাটা ছিল অনেক নরম ও তুলতুলে, তাই সে আরাম পেয়ে লাফাতে লাগলো। আহ, কি আরাম! এই বিছানাটা কত নরম। আজ থেকে আমি এই বিছানাতেই থাকবো, কিন্তু তোকে তো এখানে থাকতে দেওয়া যায় না। এই বলে সে বউকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল এবং নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আর বউ পড়ে গিয়ে ব্যথায় কাকিয়ে উঠল। আহ, মরে গেলাম রে!
কে কোথায় আছো? আমাকে বাঁচাও, শাকচুন্নি আমাকে মেরে ফেললো। এমন চিৎকার শুনে বানু দৌড়িয়ে এলো। কি হয়েছে বৌমা, কি হয়েছে তোমার? মা, আপনি ঠিক হয়ে গেছেন? আমি আপনার চুলের জট কেটে দিয়েছিলাম, তাই শাকচুন্নি আপনাকে ছেড়ে এখন আপনার ছেলের উপর ভর করেছে। সে আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর বলছে সে নাকি এখানেই থাকবে। ঠিক আছে, আজ রাতে তুমি আমার সাথেই থাকো, কাল সকালে না হয় একটা ব্যবস্থা করা যাবে। সকালে তারা একজন তান্ত্রিকের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। অনেক দিন ধরে এই শাকচুনির কথাটা শুনছিলাম। ওর ভয়ে কেউ ওই এলাকা দিয়ে যায় না। এখন তো দেখছি তোমাদের ঘাড়ে এসে পড়েছে। ওর একটা ব্যবস্থা করতেই হয়। চলো তোমাদের বাড়িতে যাই। এরপর তারা সবাই কৌশিকের ঘরে চলে আসে। এই শাকচুন্নি, তুই এখানে কেন এসেছিস? আমি যেই আম গাছটায় থাকতাম, এই বুড়ি সেটার নিচে গিয়ে চুল শুকাচ্ছিল। ওর চুল শুকানোর আর জায়গা ছিল না। চুল নিয়ে ওর অনেক অহংকার ছিল। চুল শুকাচ্ছিল ভালো কথা, কিন্তু চুল লাগিয়ে আমার ঘুম ভাঙালো কেন? তাই আমি ওর সাথে এখানে এসেছি। আমি এখন এই বাড়িতেই থাকবো, কোনোভাবেই এখান থেকে যাব না। ও, তুই তাহলে এখান থেকে যাবি না? আচ্ছা, দেখি কতক্ষণ তুই এখানে থাকতে পারিস। এই কথা বলে তান্ত্রিক কিছু মন্ত্র পড়ল এবং তাকে ঝাড়ু দিয়ে মারা শুরু করলো। আহ আহ, আর মারিস না, আর মারিস না। আমি এখান থেকে চলে যাব, আর ওই আম গাছ থেকেও কখনো নামবো না। না, তুই ওই আম গাছে না, তোকে এই গ্রাম ছেড়েই চিরদিনের মতো চলে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। দয়া করে আমাকে আর মারিস না। ওরে বাবা রে, মরে গেলাম রে। তান্ত্রিক ঝাড়ুপেটা বন্ধ করলো আর শাকচুন্নিও কৌশিকের দেহ থেকে বের হয়ে চলে গেল। এরপর সে ওই গ্রামে আর কোনোদিনও ফিরে আসেনি। আজকের গল্পটি এ পর্যন্তই। এবার যথারীতি ধাঁধার পর্ব। আর এই ধাঁধার উত্তরগুলো নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন। প্রথম ধাঁধা, ভয়ঙ্কর প্রতীক সে, সকলে যে ডরায়, খানিক পরে কাঁদিয়া সাগর সে ভাসায়। দ্বিতীয় ধাঁধা, এপারে বুড়ি মরল, ওপারে গন্ধ ছাড়ল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। সারা জীবন তো ডাল ভাত খেয়েই কাটালি। সাহেব, আপনি ঠিক লোকই পেয়েছেন। এই গ্রামের একমাত্র বাঘের বাচ্চা আমি। বাহ, তোমার সাহস দেখে ভালো লাগলো। তোমার নাম কি হে ছোকরা? আমার নাম রতন। এই বনের প্রতিটি গাছ আমার চেনা। রক্তচন্দন কোথায় আছে সেটা আমি আন্দাজ করতে পারি। রতন, তুই কি পাগল হয়েছিস? তুই টাকার লোভে নিজের সর্বনাশ করবি? ওই গাছ সাধারণ গাছ নয়, ওটা বনের আত্মা। চাচা, জ্ঞান দিও না তো। আত্মা দিয়ে পেট ভরে না। সাহেব, আপনি অপেক্ষা করুন, আজ রাতেই আমি আপনার কাঠ এনে দেব। মনে রেখো রতন, কাজটা আজ রাতেই হতে হবে। সূর্য ওঠার আগে আমি মাল চাই। আমি গাড়িতেই অপেক্ষা করব। আপনি নিশ্চিন্তে থাকুন, রতন কথা দিলে কথা রাখে। তুমি কি সত্যি সত্যি জঙ্গলে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। কেন, ভয় পাচ্ছিস? ভয় পাবো না। সারা গ্রাম আজ ভয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আজ অমাবস্যা। মুরব্বীরা বলে আজ রাতে মায়াবনে অশরীরীরা ঘুরে বেড়ায়। তুমি যেও না, আমাদের যা আছে তাতেই চলে যায়। চলে যায়? একে তুই চলা বলিস? ভাঙা ঘরে থাকি, ছেঁড়া কাপড় পরি, আর কতকাল এভাবে থাকবো? আর চৌধুরী সাহেব যে অফার দিয়েছে তা যদি আমি হাতছাড়া করি, তবে আমি পৃথিবীর সবচেয়ে বড় গাধা। কিন্তু জানের যে টাকা বড় নয়, আমার বুকটা কাঁপছে। আজ বাতাসটা অন্যরকম, মনে হচ্ছে কেউ কান্না করছে। ওসব তোর মনের ভুল। আমি ঠিক করেছি আমি যাবই। ওই রক্তচন্দন গাছের এক টুকরা কাঠ আনলেই আমাদের দিন বদলে যাবে। তুই কাল থেকে রানী হয়ে থাকবি। আমি রানী হতে চাই না, আমি চাই তুমি বেঁচে থাকো। দোহাই তোমার, যেও না। মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। তুই ঘরে যা, আমি একা যাব না, মানিককেও সঙ্গে নেব। ও একটু ভীতু, কিন্তু হারিকেনটা ধরার জন্য কাউকে তো লাগবে। মানিক, এই মানিক, দরজা খোল। রতন, তুই এত রাতে কেন? বাড়ি যা ভাই,
আমি দরজা খুলবো না। দরজা খুলবি নাকি ভাঙবো? বের হয়ে আয় বলছি, তোর কপাল খোলার ব্যবস্থা করেছি। কপাল খুলতে হবে না। আমি শুনেছি তুই চৌধুরী সাহেবের সাথে চুক্তি করেছিস। আমি যাব না রতন, আমি মরতে চাই না। মরবি কেন? আমরা শুধু যাব, গাছটা খুঁজে বের করব, এক কোপ দেব, কাঠ নেব আর চলে আসবো। আধা ঘন্টার মামলা, আর এর বিনিময়ে তুই কি পাবি জানিস? 5,000 টাকা দেবো তোকে। 5,000? হ্যাঁ, তুই জীবনে একসাথে 5,000 টাকা দেখেছিস? চল আমার সাথে, শুধু আলোটা ধরবি, বাকি কাজ আমার। কিন্তু রতন, শিকদার চাচা যে বলল। শিকদার চাচা বুড়ো হয়েছে, ওর মাথা খারাপ। চল বলছি, নইলে কাল সকালে গ্রামের সবাইকে বলবো তুই কত বড় কাপুরুষ। রতন ভাই, এখান থেকেই ফিরে যাই, চল। দেখছিস না জঙ্গলটা কেমন হাঁ করে আছে, মনে হচ্ছে আমাদের গিলে খাবে। চুপ কর, শব্দে আমার মনোযোগ নষ্ট হচ্ছে। হারিকেনটা উঁচুতে তোল। রতন, তুই কি শুনতে পাচ্ছিস? কি শুনবো? কে যেন ফিসফিস করে কথা বলছে, মনে হচ্ছে বলছে ফিরে যা, ফিরে যা। ওটা বাতাসের শব্দ, গাছের পাতার ঘর্ষণ। তুই এত ভাবিস কেন বলতো? সোজা তাকা, ওই যে সরু পথটা দেখা যাচ্ছে, ওটাই গভীরে যাওয়ার রাস্তা। আমার পা চলছে না রতন, মনে হচ্ছে মাটির নিচ থেকে কেউ আমার পা টেনে ধরেছে। নাটক করিস না, দ্রুত পা চালা। যত দেরি করবি তত ভয় বাড়বে। চৌধুরী সাহেব অপেক্ষা করছে। টাকাগুলো চোখের সামনে ভাসছে না তোর? টাকার চেয়ে জীবন বড় ভাই। ওই দেখ, ওই গাছের ডালে ওটা কি জ্বলছে? চোখ। ওটা কি কোনো জানোয়ারের চোখ? আরে ওটা পেঁচা। তুই কি জীবনে পেঁচা দেখিসনি? চল, আর একটু এগুলে আমরা সেই জায়গায় পৌঁছে যাব। আমার নাক বলছে রক্তচন্দনের সুগন্ধ খুব কাছেই। আহ, গন্ধে মাথাটা ঝিমঝিম করছে। মানিক, তুই কি গন্ধটা পাচ্ছিস? ঠিক যেন গোলাপ আর চন্দনের মিশ্রণ। আমি কোনো সুগন্ধ পাচ্ছি না রতন, আমি পাচ্ছি পচা মাংসের গন্ধ। আমার বমি আসছে, দোহাই লাগে, আর সামনে যাস না। তুই আসলে একটা গাধা। সুগন্ধকে বলছিস পচা গন্ধ? ওই দেখ, সামনে দেখ। হাই সৃষ্টিকর্তা, এ কি গাছ? এ তো সাধারণ গাছ নয়। দেখ রতন, গাছটার গা থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে। এটাই এটাই সে রক্তচন্দন। চৌধুরী সাহেব ঠিকই বলেছিল, সোনার খনি। মানিক, আমরা বড়লোক হয়ে গেছি। রতন, গাছটার দিকে